সংক্রমণের হার কিন্তু বাড়ছে, একই সঙ্গে মৃতের সংখ্যাও কিন্তু আমাদের রাজ্যে বাড়ছে। আমাদের আজকে আলোচনার যে বিষয় করোনার ঊর্ধ্বগতি, আমাদের আজকে অতিথি যিনি রয়েছেন ডক্টর অর্কদীপ চৌধুরী। নমস্কার, আপনাকে ভ্যানগার্ড স্টুডিওতে অনলাইনে স্বাগত জানাই। যে বিষয়টা নিয়ে আজকে আমাদের এই মূলত আলোচনা, করোনার ঊর্ধ্বগতি, যে জিনিসটা আমাদের রাজ্যে একদিকে যেমন বাড়ছে, বিশেষ করে আমরা লক্ষ্য করছি এই আগরতলা বা পশ্চিম ত্রিপুরা জেলাটাতেও, সেখানেও কিন্তু এই করোনার প্রকোপটা বাড়ছে। এর বিশেষ কি কারণ বলে মনে হয় আপনার? দেখুন, আজকে যে করোনার সংখ্যার যে ঊর্ধ্বগতি বা যে ঊর্ধ্বমুখী গ্রাফ, সেটা আশ্চর্য হওয়ার কিছু নয়। আজ থেকে 6-7 মাস আগে যখন ভাইরাসটা প্রথম চায়নাতে যখন প্রথম তার অস্তিত্ব জানান দিয়েছিল, তখন এর যে পরিমাণ মানুষ ইনফেক্ট করেছে, তার চাইতে আজকের দিনে তার ইনফেকশন করবার বা ছড়াবার যে প্রবণতা, সেটা আলাদা হওয়ার কোনো কারণ নেই। যেটা হয়েছে বেসিক্যালি আমাদের রাজ্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য হওয়াতে এবং তার ট্রান্সপোর্ট বটলনেক থাকাতে এই ফেনোমেনাটা একটু দীর্ঘায়িত হয়েছে, একটু বিলম্বিত হয়েছে। কিন্তু বাকি গোটা বিশ্বে যে কারণে এই ভাইরাস এত বেশি ছড়িয়েছে, একই কারণে এখন আমাদের রাজ্য ভাইরাসটা একই কারণে এই পরিমাণে ছড়াচ্ছে। অন্য কোনো আলাদা নতুন করে কোনো বিশেষত্ব এই ভাইরাসের মধ্যে ডেভেলপ করেনি। এই ভাইরাস যে যে কারণে বিশ্বের অন্যান্য জায়গায় ছড়িয়েছে, যেগুলি নিয়ে আমরা আগেও কথা বলেছি, সেই সমস্ত কারণেই এখন রাজ্যে ছড়াচ্ছে। এটা বেসিক্যালি ন্যাচারাল প্রসেস অফ দি এপিডেমিক, জাস্ট দ্যাট এটা আমাদের রাজ্যে একটু ডিলেড হয়েছে, একটু বিলম্বিত হয়েছে। তাহলে এটাই কি মানে মূল কারণ, যে দেরিতে আসার ফলেই সেটার প্রভাব বা সংক্রমণ সেটা দেরিতে হচ্ছে? না, আমি বলছি যেভাবে সংক্রমণটা ছড়ায়নি, অন্য জায়গায় যখন দখল করে ফেলেছিল করোনায়, তখনও আমরা অনেকটা মুক্ত ছিলাম তার চাইতে। যখন এই আনলকিং প্রসেসটা শুরু হলো বা ধীরে ধীরে বাইরে থেকে পজিটিভ যে লোকগুলো এখানে আসতে শুরু করলেন, এটাই কি একটা কারণ হতে পারে? একটা তো ডেফিনেটলি কারণ, এই যেটা বললাম আমি, একটা ট্রান্সপোর্টেশন বা জিওগ্রাফিক্যাল বটলনেক, মানে আমাদের যে ভৌগোলিক অবস্থান এবং যেরকম যে ম্যাসিভ অল ওভার ইন্ডিয়াতে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে যখন লকডাউনটা শুরু হয়েছিল, তখন একটা ম্যাসিভ মাইগ্রেশন অফ ডেইলি লেবার্স ফ্রম ওয়ান পার্ট অফ দি কান্ট্রি টু দি আদার, দেশের এক অংশ থেকে আরেক অংশে একটা হিউজ মাইগ্রেশন হয়েছিল, যেটা ডেইলি লেবারার্সও ছিল, তার মধ্যে কিছু প্রবাসী এক রাজ্যের থেকে অন্য রাজ্যে একটা মাইগ্রেশন হয়েছিল। সবটা মিলিয়ে একটা এপিডেমিকে যেরকম ডিস্টেন্সিং বা আদার প্রিভেন্টিভ মেজার্স নেওয়া দরকার, সেটা সম্পূর্ণভাবে সারা ভারতবর্ষে তখন অতটা সাকসেসফুলি নেওয়া সম্ভব হয়নি বিকজ অফ দ্যাট মাইগ্রেশন। তো তখন সারা ভারতবর্ষে একটা খুব স্পিডি অ্যাপ্রোচ হয়েছিল এই ডিজিজটা। বাট আমাদের রাজ্যে তখন বিকজ অফ দি জিওগ্রাফিক্যাল বটলনেক, যেমন বলছি আমি বারবার, আমাদের খুব কন্ট্রোলড ওয়েতে মানুষ আমাদের রাজ্যে ঢুকেছে থ্রু দি এয়ারপোর্টস এন্ড দি রেলওয়ে স্টেশন। মোস্ট অফ দেম ওয়্যার স্ক্রিন, বেশিরভাগ লোককেই তখন পরীক্ষা করে ঢোকানো হয়েছিল। এবং এই সমস্ত কারণেই এই প্রসেসটা ডিলেড হয়েছে, ফরচুনেটলি ডিলেড হয়েছে। বাট দেন ইউ ক্যানট অ্যাভয়েড ইট, অ্যাভয়েড করা তো যাবে না। এখন সেই আমরা যে স্পাইকটা আমরা দেখছি আমাদের রাজ্যে, সেটা হচ্ছে পার্ট অফ দ্য স্টোরি, শুধু দেরিতে হচ্ছে। বুঝতে পারছি। এবার যদি আমি ভাইরাসটার দিকে যাই, এমনও অনেকের মধ্যে এমন ধারণা ছিল যে একটা সময়ের সঙ্গে সঙ্গে ভাইরাস তো তার চরিত্র বদল করে, হয়তো কিছুটা দুর্বল হয়ে পড়বে, এই ধরনেরও কেউ কেউ মতামত পোষণ করছিলেন। এক্স্যাক্টলি ভাইরাসটা কি দুর্বল হয়েছে এই মুহূর্তে, এটা বলা যেতে পারে? অবশ্যই কিছুটা তো ভাইরাসটা দুর্বল হয়েইছে প্রথম দিক থেকে। আপনি যদি করোনা প্যান্ডেমিকের শুরুর দিকের মৃত্যুর হার যদি দেখেন গোটা বিশ্বে, সেই মৃত্যুর হার এখন গোটা বিশ্বে বলুন, আপনি সর্বভারতীয় স্তরে বলুন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আস্তে আস্তে একটু সীমাবদ্ধ হয়ে আসছে। এর পার্সেন্টেজ ডেথস কিন্তু কমছে, সিভিয়ারিটি অফ দ্য ডিজিজও কমছে। আমাদের রাজ্যের নিরিখে যদি দেখা যায়, তাহলে হয়তো যে সংখ্যাটা আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি, যে দ্য নাম্বার অফ ডেথস আর ইনক্রিজিং, সেটা দেখলেও কিন্তু আপনি যদি হিসাব করেন ইন টার্মস অফ দ্য টোটাল নাম্বার অফ কেসেস, ডেথ রেট কিন্তু এখনো কম। এবং ওভারঅল ফিগার্স আমার কাছে এখন এই অবস্থায় নেই যে আমাদের রাজ্যে যে কটা মৃত্যু হয়েছে এর মধ্যে কটা
কোমরবিড কন্ডিশনস থাকা অবস্থায় মৃত্যু হয়েছে, কটা এমনি সাডেন ডেথ হয়েছে উইদাউট এনি কোমরবিডিটিস বা পার্শ্ব যেটা কোমরবিড ইলনেস যেটা আমরা বলি সেইটা ছাড়া কটা মৃত্যু হয়েছে সেই ফিগার আমার কাছে নেই, বাট ওভারঅল মোস্ট অফ দ্য ডেথস দ্যাট হ্যাভ অকার্ড এল্ডারলিদের মধ্যে হয়েছে। সাম অফ দি আদার কোমরবিডিটিস এদের মধ্যে ছিল, বা হয়তো হসপিটালে প্রেজেন্টেশনটা ডিলেড হয়েছে এবং অন্যান্য কারণও ছিল, বাট ওভারঅল ফিগার্স আর মাচ লেস দেন দি সিভিয়ার নাম্বার অফ ফিগার্স যেটা কিনা আজ থেকে 3-4 মাস আগে অব্দিও ছিল অল ইন্ডিয়া অ্যাজ ওয়েল এজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো অবশ্যই বলা যেতে পারে যে গত 9 মাসে ভাইরাস দুর্বল, হ্যাঁ খানিকটা দুর্বল ডেফিনেটলি হয়েছে। আমি যদি যে আক্রান্তের সংখ্যাটা যেটা বাড়ছে, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটার সঙ্গে কি টেস্টের যে পরিসংখ্যান আছে, এবং টেস্টও তো বাড়ছে প্রচুর পরিমাণে, অনেক লোক আছে যাদেরকে এখনো টেস্ট করাই সম্ভব হয়নি, সেই সংখ্যা তত্ত্বের নিরিখে কি বিষয়টা বাড়ছে, না কি এটা কিছুটা অ্যাবনর্মাল মনে হচ্ছে আপনার? এইটা দুদিক থেকেই ব্যাপারটা সত্যি। এক তো হচ্ছে টেস্ট প্রচুর পরিমাণে হচ্ছে, সুতরাং আরো বেশি সংখ্যক আমরা পজিটিভ দেখছি, এবং ওভারঅলও কমিউনিটিতে ট্রান্সমিশন হচ্ছে, সিগনিফিকেন্ট নাম্বার অফ ট্রান্সমিশন হচ্ছে, যেটা আমরা স্টেজেস অফ এপিডেমিক যেটাকে আমরা বলি, যেখানে সেটা দেখলে এখন আমাদের রাজ্য উই হ্যাভ অ্যান এস্টাবলিশড কমিউনিটি ট্রান্সমিশন, অলমোস্ট এস্টাবলিশড কমিউনিটি ট্রান্সমিশনই বলা যায়। কারণ এমন প্রচুর কেস পাওয়া যাচ্ছে যেগুলোর কোনো কন্ট্যাক্ট ট্রেসিং করে বের করা যাচ্ছে না যে অমুক XYZ কোন একটা মানুষের সংস্পর্শে আসার ফলে এই লোকটা পজিটিভ হয়েছিল। কমিউনিটি ট্রান্সমিশন তো আছে, কমিউনিটি ট্রান্সমিশন যে আছে সেখানে কেসের সংখ্যা বাড়াটাই বাঞ্ছনীয়। তাছাড়া অবশ্যই টেস্টিং এর সংখ্যাও বেড়েছে, তাই কিছুটা আপসার্জ অফ ফিগার্স আমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছি। এই ধরনেরও কিছু কিছু কথা বিভিন্ন জায়গায় আসছে, বা অনেক যারা এক্সপার্ট রয়েছেন তারাও বলছেন যে আগামী কয়েক মাস এটা খুব টাফ টাইম আমাদের জন্য। আমি আপনার আওয়াজটা একটু ইকো হয়ে আসছে। আগামী কয়েক মাস মানে আমি বলছি যে আগামী কয়েক মাস, বিশেষ করে এই নভেম্বর ডিসেম্বর পর্যন্ত সময়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই সময়টাতে অনেকটা বাড়তে পারে, এই ধরনের আশঙ্কাও প্রকাশ করছেন কেউ কেউ। হ্যাঁ, এটা এই অবস্থায় আশঙ্কা করাটা ভুল কিছু নয়। এই সংখ্যা বাড়বে, আরো বাড়বে, কারণ এই যে প্যাটার্ন অফ ট্রান্সমিশন হচ্ছে এখন, তাতে কমিউনিটি ট্রান্সমিশন once it is established this figure will go up at least another 2 months অবধি তো বাড়বে probably, তারপরে we will see signs of the numbers going down। কিন্তু এইটা আসলে একটা জিনিস এখানে আমাদের খুব বোঝা উচিত, যেটা আমি আজকে কিছুক্ষণ আগে আমি এটা নিয়ে ভাবছিলাম, যে আমরা বোধহয় কোথাও একটা জায়গাতে সংখ্যা নিয়ে একটু বেশি বিচলিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আজকের দিনে 500টা কেস ডিটেক্টেড হলো না 5000টা কেস ডিটেক্টেড হলো, এইটা বোধহয় এখনকার দিনে বা আজকের দিনে দাঁড়িয়ে খুব একটা বেশি প্রাসঙ্গিক নয়। What is more important is to think that the person standing next to me, আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে বা গাড়িতে যে উঠেছে, বা আমার অফিসে যে কলিগ কাজ করছে, বা আমার সাথে যে আমি যে রোগীটাকে দেখছি, he has got a much higher chance of being COVID positive than what it was 2 or 3 months back। মানে আজ থেকে 3-4 মাস আগে যদি আমার সংস্পর্শে আসা 10টা মানুষের মধ্যে একজন হয়তো অ্যাক্সিডেন্টালি কোভিড পজিটিভ হতো, আজকের দিনে আমার সংস্পর্শে আসা 10টা মানুষের মধ্যে 3 থেকে 4টা মানুষ কোভিড পজিটিভ হওয়া খুবই সম্ভব। তো সুতরাং আমার মনে হয় এখন দ্য ফোকাস ইজ নট টু বি অন যে কমাস এই ফিগারটা বাড়বে, রাদার দ্য ফোকাস শুড বি অন হাউ টু সেভ আওয়ারসেলভস এভরি মোমেন্ট এবং এভরি ডে ইন দ্য প্রেজেন্ট। আমি যদি এই মুহূর্তে বলি যে বেশ কিছু টিপস দেওয়ার জন্য, কারণ আমি তো বুঝতে পারছি না, আমার আশপাশে যেটা বলছেন যে এখন সবাই এই আওতাধীন হয়ে গেছেন, এখন টেস্ট না করানো পর্যন্ত তো বলাটা মুশকিল। এই ক্ষেত্রে স্পেসিফিক কি গাইডলাইন থাকবে আপনার তরফ থেকে, সাজেশন কি থাকবে, কি করা উচিত? দেখুন, গাইডলাইন তো বহু এসেছে, গত 6 মাসে প্রচুর গাইডলাইন এসেছে, কিছু গাইডলাইন পাল্টেছে, পরিবর্তিত গাইডলাইন এসেছে, কিন্তু যে কোনো একটা সমস্যার সমাধান কিন্তু খুঁজে পাওয়া যায় তার বেসিক কজ অফ আ প্রবলেমে। আজ থেকে আমার মনে হয় প্রায় বোধহয় 3 বা 3.5 মাস 4 মাস হয়েছে আমি আপনাদের চ্যানেলেই একটা শো করেছিলাম। সেইখানে আমি একবার না বহুবার বলেছি যে আগে আমাদের জানতে হবে করোনার ট্রান্সমিশন কি করে হচ্ছে। বিগত 6 মাসে ভারতবর্ষে এই কথাটা বহুবার বলা হয়েছে যে করোনা কিভাবে ট্রান্সমিশন হয়,
বাট কোথাও যেন আমরা একটু ভুলে যাই যে করোনা ট্রান্সমিশন আসলে কিভাবে হয়। করোনা একটা ভাইরাস যেটা কন্টাক্ট ট্রান্সমিশন হয়, যেটা এয়ারবর্ন ট্রান্সমিশন হয়। সুতরাং গাইডলাইন মেনে জীবন চলা তো সম্ভব না প্রত্যেক দিনে, কিন্তু এভরি পসিবল ওয়ে অফ কন্টামিনেশন কন্ট্রোল করাটাই হয়তো বর্তমানে আহ, সবচেয়ে বেশি এফেক্টিভ হবে। হুম, আমি এইটা বলতে চাই যে রাজ্য সরকার কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা আইসিএমআর কিংবা ডব্লিউএইচও এদের গাইডলাইন না মেনে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের আজকে নিজস্ব একটা গাইডলাইন বানানো দরকার। হুম, যে আমি আজকে অমুক অফিসে কাজ করি, আমি বাড়ি থেকে বেরিয়ে একটা অটো করে অফিসে যাই, অফিসে আমি এই কাজ করি, তারপর আবার অটো করে বাড়ি ফিরি, সপ্তাহে 2 দিন আমি বাজারে যাই, 3 দিন আমি মুদি দোকানে যাই। এই কাজগুলি যখন আমি প্রতিনিয়ত করি, তখন আমার কি কি গাইডলাইন মানা উচিত। হুম, আমি অটোতে উঠলাম, অটোর একটা হ্যান্ডেল ধরলাম, আমি একটা রিক্সায় উঠলাম, রিক্সার একটা হ্যান্ডেলে হাত রাখলাম, হুম, কিংবা একটা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলাম, আমি একটা পাবলিক প্লেসে বসলাম, আমি কি প্রত্যেকবার আমার হ্যান্ড স্যানিটাইজেশন করছি? যদি করি তাহলে কি সেটা প্রপার হ্যান্ড স্যানিটাইজেশন হচ্ছে, ফলোইং দ্য রুলস অফ হ্যান্ড স্যানিটাইজেশন? আমি কি প্রত্যেকদিন একটা ফ্রেশ মাস্ক ব্যবহার করছি, নাকি একই মাস্ক আমি দিনের পর দিন ব্যবহার করছি? আমি কি মাটিতে পড়া একটা জিনিস তুলবার পরে সেটাকে ধুয়ে আমার পকেটে রাখছি, না এমনি রেখে দিচ্ছি? কাগজপত্র, নথি, কারেন্সি নোটস যতবারই আমি ধরছি, আমি কি নিজের হাত স্যানিটাইজ করছি? তো এভরি পার্সন হ্যাজ টু ফাইন্ড আউট, প্রত্যেকটা মানুষকে খুঁজে বার করতে হবে দৈনন্দিন জীবনে তার কোথায় কোথায় ট্রান্সমিশন বা ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে, এবং সেইটা থেকে কি করে বাঁচতে হবে সেইটার একটা নিজস্ব গাইডলাইন তৈরি করাটাই বোধহয় মোর ফ্রুটফুল হবে, রাদার দেন ফলোইং সাম গভর্নমেন্ট গাইডলাইন এট দিস পয়েন্ট অফ টাইম। সরকারি নির্দেশিকা ডেফিনেটলি আছে, সেটা ফলো করতেই হবে, তো তার চাইতে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ব্যক্তি মানুষের একটা নিজস্ব গাইডলাইন থাকা দরকার। আমি এর মধ্যে একটা জিনিস যুক্ত করতে চাই, জানি না আমার বলাটা ঠিক হবে কিনা এইভাবে, যে শহর অঞ্চলে যেখানে ঘনবসতি বা যেখানে এই জায়গাতে দৈহিক দূরত্বের যে বিষয়টা, সেখানে অনেকেই সেটা ইচ্ছে থাকলেও হয়তো করতে পারছেন না মেনটেন। এই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন তাদের? দেখুন, দৈহিক দূরত্ব গুরুত্বপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যেখানে একটা সিটি লাইফ আছে, যেখানে পার স্কোয়ার মিটার পপুলেশন ইজ ভেরি হাই, সেখানে দৈহিক দূরত্ব সর্বত্র বজায় রাখা অসম্ভব। হুম, এবং সেটা আমরা ওভারঅল গত 6 মাসে আমরা দেখে নিয়েছি যে যতই চেষ্টা করুক, দৈহিক দূরত্ব সর্বক্ষেত্রে বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। তার সবচেয়ে বড় উদাহরণ বাজার। হুম, বাজারে দৈহিক দূরত্ব কেউ বজায় রাখে না, হুম, মুদি দোকানে দৈহিক দূরত্ব বজায় থাকে না, হুম, রাস্তাঘাটে পাবলিক ট্রান্সপোর্টে দৈহিক দূরত্ব অধিকাংশ ক্ষেত্রেই বজায় থাকে না। হুম, সুতরাং দৈহিক দূরত্ব বজায় রাখা জরুরি, কিন্তু প্র্যাকটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে সবসময় দৈহিক দূরত্ব বজায় রাখা সম্ভব না, যায়ও না। এবং যেটা আরো বুঝতে হবে যে দৈহিক দূরত্বই সবকিছু নয়, কারণ দ্য ভাইরাস ইজ এয়ারবর্ন এজ ওয়েল। 100টা মানুষ যদি একটা ক্লোজড এনক্লোজারে থাকে, সেখানে প্রত্যেকটা মানুষ নিজেদের মধ্যে দৈহিক দূরত্ব বজায় রাখলেও এয়ারবর্ন ভাইরাস ইজ গুড এনাফ টু কজ ইনফেকশন। হুম। ভাইরাসটা এরোসোলাইজ না, এই নিয়ে বিতর্ক এখন বহু পুরনো হয়ে গেছে, ধরেই নিতে হবে দ্য ভাইরাস ইজ এয়ারবর্ন। সুতরাং দৈহিক দূরত্ব জরুরি, কিন্তু দৈহিক দূরত্ব বজায় রেখে খুশি থাকাটা বোধহয় যথেষ্ট নয়। হুম। আরেকটা যেটা বিষয়, যেটা এখন নিয়ে সারা দুনিয়ায় এখন চর্চা চলছে, যে এখন হয়তো ভাইরাস মানে ভ্যাকসিন যদি আসে, যেটা অনেকগুলো সেখানে রয়েছে, স্টেজ 2, স্টেজ 3, বা আমি প্রথম সারির 4-5টাকে যদি আমি ধরি, যে আগামী 4-5 মাসের মধ্যেই বা 2-3 মাসের মধ্যেই সেই ভ্যাকসিনগুলো আসবে, সেটাই কি একমাত্র পথ? দেখুন, আমি ভ্যাকসিন নিয়ে যখন কথা উঠেছে, কয়েকটা ব্যাপারে একটু স্পষ্ট করে দিতে চাই। হুম, এই ব্যাপারটাও আমি বেসিক্যালি বলেছিলাম, বেশ কিছুদিন আগে বলেছিলাম যে ভ্যাকসিন যদি আমরা খুব ফিজিবল হয়, ভ্যাকসিন দ্যাট ইজ অলসো নট বিফোর দি ফার্স্ট পার্ট অফ সেকেন্ড ইয়ার। বর্তমানে দেয়ার আর সাম 125টা ভ্যাকসিন ক্যান্ডিডেট বিভিন্ন ফেজেস অফ ক্লিনিক্যাল ট্রায়ালে আছে, হ্যাঁ, যার মধ্যে অলমোস্ট 35 ক্যান্ডিডেটস, মানে 35টা ভ্যাকসিন দে আর অলমোস্ট অ্যাবাউট টু স্টার্ট হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালস। হুম, তার মধ্যে 8টা দে আর ইন ভেরিয়াস ফেজেস অফ ক্লিনিক্যাল ট্রায়াল, হুম, হিউম্যান ট্রায়ালস। আচ্ছা, হিউম্যান ট্রায়ালের আমাদের মূলত 4টে ফেজ থাকে। দেয়ার ইজ অলসো ফেজ 0। ফেজ 0তে খুব প্রিলিমিনারি পরীক্ষা করা হয়। হুম, ফেজ 1-এ তার সেফটি দেখা হয়, ফেজ 2-তে তার কার্যক্ষমতা দেখা হয়,
ফেজ 3 তে তার কার্যক্ষমতা কনফার্মেশন করা হয় অ্যাজ কম্পেয়ার টু অ্যান এক্সিস্টিং মডালিটি অফ ট্রিটমেন্ট। মানে ধরুন একটা বিশেষ রোগে একটা ওষুধ এ ইজ অলরেডি প্রেজেন্ট, হুম এই ওষুধটা ব্যবহার করা হচ্ছে, হুম ফেজ 3 তে গিয়ে দেখা হয় নতুন ওষুধ যেটা এসছে, দ্য মেডিসিন কল্ড বি অর সি অর ডি, সেটা কি এ মেডিসিনটার মতোই সেফ না তার চাইতে একটু কম সেফ, হুম হুম সে কি এ মেডিসিনটার মতোই এফেক্টিভ না তার চাইতে একটু কম এফেক্টিভ। তারপরে ভ্যাকসিনটা যায় ইউএস এফডিএ ট্রায়ালে, হুম এবং তারপরে তার মধ্যে জেনারেল পপুলেশনের ট্রায়াল শুরু করা হয়। হুম ভারতবর্ষের ব্যবহার করবার জন্য যে ভ্যাকসিনটা এখন ফ্রন্ট লাইনে আছে, দ্যাট ইজ আ ভ্যাকসিন ডেভেলপড বাই অক্সফোর্ড ইউনিভার্সিটি, হুম এবং এই ভ্যাকসিনটা অক্সফোর্ড ইউনিভার্সিটি আবিষ্কার করবার পরে ব্রিটিশ এবং সুইডেনের যৌথ উদ্যোগে গড়ে ওঠা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা বলে একটা কোম্পানি আছে, তাদের হাতে তার পেটেন্টটা দেওয়া হয়েছিল। হুম অ্যাস্ট্রাজেনেকা ইন্ডিয়ান একটা কোম্পানি যেটাকে বলা হয় সিরাম ইন্ডিয়া, হুম যেটা পুনেতে বেসড, হুম। তাদের সাথে টিম আপ করেছে ভ্যাকসিনটা তৈরি করতে। হুম দ্যাট ভ্যাকসিন হ্যাজ অলরেডি এন্টার্ড ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল, হুম এবং এক্সপেক্ট করা যাচ্ছে যে বাই দ্য মিডল অফ সেপ্টেম্বর প্রবাবলি দে উইল হ্যাভ সাম ডেটা। হুম এই ভ্যাকসিনটা অ্যালং উইথ সাম 2 or 3 আদার ভ্যাকসিনস, হুম হুম। অন্যান্য 2-3টে কোম্পানির ভ্যাকসিন নিয়ে 22শে অক্টোবর ইউএস এফডিএ এর একটা মিটিং বসবার কথা। হুম সেই মিটিংটার পরে যদি মনে হয় যে দ্য ভ্যাকসিন ইজ গুড এনাফ টু বি given to the population in general, then probably another couple of weeks the vaccine will be ready for production হুম হুম। on a commercial scale. হুম এবারে একটা জিনিস বুঝতে হবে, 2017-তে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের অন্তর্গত মিজলস ভ্যাকসিনেশনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, হুম যাতে 405 মিলিয়ন, 405 মিলিয়ন মানে প্রায় এখানে 1 মিলিয়ন ইজ ইকুয়াল টু 10 lakhs, হুম সেই হিসাবে 405 মিলিয়ন চিলড্রেন ওয়্যার সাপোজ টু বি ইমিউনাইজড। হুম এই ইমিউনাইজেশনটা কমপ্লিট করতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 3 বছর সময় লেগেছে, হুম হুম এবং তার কারণ হচ্ছে ভারতবর্ষের ওয়াইড স্প্রেড ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন এবং প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা পপুলেশন। হুম সুতরাং আমাদের কাছে যে ভ্যাকসিন এখন আছে, আসার যে সবচেয়ে বড় আলো আমাদের কাছে দি অক্সফোর্ড ভ্যাকসিন, that will take another at least 1.5 month or 2 months to come into existence or commercial production. হুম। সেইখান থেকে 40 মিলিয়ন ইন্ডিয়ান, তাদের কাছে এই ভ্যাকসিন পৌঁছতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আমি এই জায়গায় আরেকটা জিনিস যেটা জানতে চাইছি প্রসঙ্গক্রমে, যে ডোজ একটা ফ্যাক্টর সেখানে, এই যে ভ্যাকসিনটা সেটা কটা ডোজ নিতে হবে, সে কি একটা ডোজ নিতে হবে না আফটার সাম ডেজ নেক্সট ডোজ তার জন্য প্রয়োজনীয়তা রয়েছে? এখন অব্দি ভ্যাকসিনের ডোজেজ নিয়ে কনফার্ম কোনো ডেটা আমার কাছে নেই, হুম বাট at least the first dose has to reach everybody. ওকে At least the first dose has to reach everybody. হুম Most likely they are going to be single dose vaccines. হুম কিন্তু ফার্স্ট ডোজটা সমস্ত ইন্ডিয়ানের কাছে পৌঁছানোটাই একটা বড় চ্যালেঞ্জ। হুম নাম্বার 1 ইজ টু গেট আ ভ্যাকসিন, হুম নাম্বার 2 ইজ টু প্রডিউস ইট অন সাচ লার্জ স্কেল। কারণ এই ভ্যাকসিনটা যখন ইন্ডিয়াতে তৈরি হবে বা ব্রিটেন বা সুইডেনের কোনো কোম্পানিতে তৈরি হবে, হুম তাদের তো শুধু ইন্ডিয়াতে ভ্যাকসিনটা সাপ্লাই করলে চলবে না, এক্স্যাক্টলি। তাদের ভ্যাকসিনটা ব্রাজিলে সাপ্লাই করতে হবে, ভ্যাকসিনটা ইটালিতে সাপ্লাই করতে হবে, ইউএসএ তে দেয়ার ইজ আ হিউজ পপুলেশন, তাদের মধ্যে সাপ্লাই করতে হবে, হুম করে তারপরে ইন্ডিয়া একটা পার্ট পাবে। হুম সেই পার্টটা whether it is going to be large enough to feed the entire population, whether we have logistics enough to make the vaccine available to the entire population, সেটাও দেখতে হবে। আমি এইটা বলছি না যে it makes the vaccine hopeless, না, নিরাশার কোনো কারণ নেই, ভ্যাকসিন আসবে, ভ্যাকসিন will come, but then it will take some time, একটু সময় লাগবে ভ্যাকসিন আসতে। সেই সময়টা অবধি নিজেদের সাবধান থাকাটাই এখনো remains the best modality of. আমি এখানে দুটো জিনিস পরপর জেনে নিতে চাই। একটা হচ্ছে এই যে প্রথম দিকেটা আমি বলছিলাম, জানতে চাইছিলাম আপনার থেকে, যে ভ্যাকসিন তার কিছু সময় পরপর তার চরিত্র বদল করে। এখন আগে যে ইবোলা থেকে শুরু করে সার্স বা এভরিথিং, সব ক্ষেত্রে দেখা গেছে কোনো কোনো সময় সময়ের সঙ্গে সঙ্গে ভ্যাকসিনগুলো, ভাইরাসগুলো দুর্বল হয়েছে, আবার কখনো কখনো দেখা গেছে তারা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। এক্ষেত্রে কি সেটা ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে? বেসিক্যালি ব্যাপারটা স্ট্রং বা উইক হওয়ার না, হুম। করোনার বেসিক্যালি বেশ কয়েকটা স্ট্রেন আইসোলেট ট্রেন আছে, ইয়েস, হ্যাঁ। লট অফ স্ট্রেনস হ্যাভ বিন আইসোলেটেড, হুম। যাদেরকে বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা হয়েছে, হুম এবং এই সমস্ত স্ট্রেনগুলির এক একটার এক এক প্রপার্টি আছে। হুম এখন ভ্যাকসিনটা যখন ডেভেলপ করা হচ্ছে and when it will be put into human trials, হুম
যেমন ভারতবর্ষে অ্যাস্ট্রাজেনেকা বা এই সিরাম ইন্ডিয়ার যে ভ্যাকসিনটা, হুম। সেটার জন্য সাম 1600 পিপল হ্যাভ এনরোলড ইনটু দ্য স্টাডি। হুম। 1600 মানুষ। ইউএসএ তে 30,000 30,000 মানুষ এই স্টাডিতে এনরোল করেছে। তো when the tests will be conducted, এই পরীক্ষাগুলি যখন কন্ডাক্ট করা হবে, তখনই বোঝা যাবে whether the vaccine is effective against the entire range of strains whatever is available, ওকে, হ্যাঁ। নাকি এটা কিছু স্ট্রেইনে এফেক্ট করছে, কিছু স্ট্রেইনে এফেক্ট করছে না। দ্যাট উইল বিকাম ক্লিয়ার অ্যাজ দ্য টেস্ট গো। ওই জন্যই তো এখনো ভ্যাকসিনটা ফেজ 2 এবং ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে পাস হচ্ছে। ওকে, আমি আরেকটা জিনিস যেটা বুঝে নিতে চাইছি যে ধরুন যারা আক্রান্ত হয়ে গেছেন বা যারা অ্যাসিম্পটোমেটিক রয়েছেন বা এই ধরনের পর্বে পর্বে যদি আমি ভাগ করি, ভ্যাকসিনটা কি সবার জন্য কার্যকর হবে, না যারা এখনো আক্রান্ত হননি তাদের জন্যই শুধুমাত্র কার্যকর? মূলত প্রথম অবস্থায় যারা আক্রান্ত হননি তাদেরকে প্রেফার করা হবে ভ্যাকসিনটার জন্য। এটা ধরে নিয়ে যে পিপল ওয়ান্স এফেক্টেড উইল হ্যাভ এন ইমিউনিটি। হ্যাঁ, তো সেটা একটা ব্যাপার। এইভাবে হয়তো ভ্যাকসিনটা প্রচার করা হবে। যাদের একবার করোনা হয়ে গেছে তাদেরকে এই মুহূর্তে ভ্যাকসিন দিয়ে রিসোর্স লিমিট করবার মনে হয় না কোনো রকম পদক্ষেপ নেওয়ার কোনো রকম চিন্তা ভাবনা এখন আছে। অফকোর্স দ্য ভ্যাকসিন উইল বি টার্গেটেড টু দোজ গ্রুপ যাদের রিস্কটা বেশি, যাদের কোমরবিডিটি বেশি, যে সমস্ত অঞ্চলে ট্রান্সমিশন বেশি হচ্ছে, যে সমস্ত অঞ্চলে ডেথ বেশি হচ্ছে, সেই সমস্ত অঞ্চলে ভ্যাকসিনটা প্রথমে ব্যবহার করা। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আপনার থেকে জেনে নিতে চাইবো, একটা কথা বেশি বেশি করে বলা হচ্ছে, সেটা হার্ড ইমিউনিটির কথা বলা হচ্ছে এই মুহূর্তে। এইটা কতটা যুক্তিসঙ্গত এখন এই হার্ড ইমিউনিটি ভ্যাকসিন আসা তক পৌঁছানো, বা এই দুটোকে ম্যাচ করা? হার্ড ইমিউনিটির ব্যাপারটা টাইম উইল সে। কারণ নর্মালি একটা নতুন ডিজিজে হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে রাফলি অ্যারাউন্ড 60 to 70% অফ দ্য পপুলেশন হ্যাজ টু বি ইমিউনাইজড। এই ইমিউনিটিটা আইদার ভায়া দি ন্যাচারাল প্রসেস অফ ডিজিজ আসতে পারে অথবা ভায়া ভ্যাকসিনেশন আসতে পারে। করোনায় তো এখনো ভ্যাকসিনেশন নেই, তাহলে বর্তমানে যদি আমরা হার্ড ইমিউনিটির কথা চিন্তা করি, দেন দ্যাট হ্যাজ টু কাম থ্রু ইনফেকশন। এখন যদি আমরা ওই লেভেলটা অ্যাচিভ করতে পারি যে 60 to 70% অফ আওয়ার পপুলেশন হ্যাজ বিকাম ইনফেক্টেড, তাহলে মেবি উই উইল হ্যাভ অ্যান হার্ড ইমিউনিটি। মানে মোট কথা সহজ ভাষায় বললে, একবার যখন সবাই ইনফেক্টেড হয়ে যাবে তখন আর নতুন করে কেউ ইনফেক্টেড হওয়ার জন্য বাকি থাকবে। কিন্তু এই জায়গাটাতে পৌঁছতে পৌঁছতে তো প্রচুর লোককে হারাতে হবে। প্রচুর লোক ইনফেক্টেড হলে বা ভ্যাকসিন ডেভেলপ করে যদি টোটাল মানে নাম্বার অফ পিপল এফেক্টেড বাই দ্য ডিজিজ এন্ড নাম্বার অফ পিপল ইমিউনাইজড বাই আ ভ্যাকসিন, এইভাবে টোটাল নাম্বার অফ পপুলেশনের 60 to 70% যখন এক্সপোজ টু করোনা হয়ে যাবে, তখন হয়তো একটা হার্ড ইমিউনিটি ফ্যাক্টর ডেভেলপ করে যাবে। তাহলে এই বিষয়টা এখন আলোচনার মধ্যে সেরকম ভাবে স্থান করার মতো কিছু নেই। আলোচনা রাখা যেতে পারে, কিন্তু এটা নিয়ে আলোচনা করে লাভ কিছু নেই। হার্ড ইমিউনিটি ইজ আ ন্যাচারাল প্রসেস, দ্য নেচার উইল টেক ইটস ওন ওয়ে। হার্ড ইমিউনিটি will be a procedure that will be taken by nature in its own course. প্রকৃতি তার নিজস্ব গতিপথে হার্ড ইমিউনিটি ডেভেলপ করাবে। ওই হার্ড ইমিউনিটি ইজ আ ম্যাটার অফ ফিউচার। এখনো হার্ড ইমিউনিটি ডেভেলপ করেনি, সেটা স্পষ্ট। হার্ড ইমিউনিটি যদি ডেভেলপ করতো তাহলে এই রেটে প্রত্যেকদিন সংক্রমণ ভারতবর্ষে বাড়তো না। হার্ড ইমিউনিটি ডেভেলপ এখনো করেনি, তবে যে রেটে হচ্ছে তাতে হয়তো টাইম উইল কাম সুন যখন হার্ড ইমিউনিটি ডেভেলপ করে যাবে। এখন যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এইটা দেখা যে কোনটা আগে ডেভেলপ করে। ভ্যাকসিন আগে ডেভেলপ করে, ভ্যাকসিন আগে মানুষের কাছে পৌঁছায়, নাকি ইনফেকশন হয়ে মানুষ ইমিউন হয়ে যায়। আমি যদি বলি যে এখন ভ্যাকসিন আসা সাপেক্ষে কোন জিনিসগুলোতে বেশি গুরুত্ব দেওয়া এখন দরকার বলে মনে হয়, বিশেষ করে যারা সাধারণ মানুষ তাদের কোন বিষয়টাতে গুরুত্ব দেওয়া উচিত? অনেকেই তো ক্যাজুয়ালি নিচ্ছেন, অনেকে এখনো এমনও পাওয়া যাচ্ছে অনেকে বলছেন না করোনায় আমার কিছু হবে না। না, এইটা ভাবার কোনো কারণ নেই যে করোনা হলেও আমার কিছু হবে না। করোনা ইজ আ ভেরি ভার্সেটাইল ভাইরাস। এর আমি এই আলোচনায় ফিরছি আরেকবার। সময় ছোট্ট একটা বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরছি আবার আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অর্কদীপ চৌধুরী, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর।
আমি এবারে যে বিষয়টা জানতে চাইবো, শুরুর দিক থেকেই প্রথম থেকেই যে জিনিসটা বলা হচ্ছিল যে বিশেষ করে ছোট্ট শিশু এবং যারা এজেড পার্সন রয়েছেন, এটা বলতে বলতে এখন দেখা যাচ্ছে মিডল এজ গ্রুপের তারাও অনেকটা বেশি আক্রান্ত হয়ে যাচ্ছেন। এখন প্রত্যেকের বাড়িতেই তো এজেড পার্সনরা রয়েছেন, তাদের জন্য কি বলবেন? তারা অনেকে তো এই চিন্তায়ও পড়ে গেছেন, আমাদের এইজ হয়েছে বলেই হয়তো আমার আক্রান্ত হওয়ার চান্সটা বেশি, একটা মেন্টাল অ্যাংজাইটিতেও তারা ভোগেন। আরেকটা বার আমি যদি প্রশ্নটা আমি বলছি যে প্রথম থেকেই যে কথাটা বলা হচ্ছে যে যারা ছোট বয়সের রয়েছে এবং যারা এজেড পার্সন রয়েছেন তাদেরই সংক্রমণের বিষয়টা বেশি, এই সম্ভাবনাটা বেশি। এই কথাটা শুনতে শুনতে যারা এজেড পার্সন রয়েছেন তাদের অনেকটা মেন্টাল অ্যাংজাইটিও বেড়ে গেছে, তাদের কি বলবেন? দেখুন, এইটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এজেড পার্সনরা বা যাদের অন্যান্য ডিজিজেস আছে, যেমন হাইপারটেনশন বা ডায়াবেটিস বা যে কোনো রকম ক্যান্সার বা কিডনি যাদের ক্ষতিগ্রস্ত, ক্রনিক কিডনি ডিজিজ যারা আছে বা ক্রনিক লিভার ডিজিজ, যে কোনো লং স্ট্যান্ডিং ক্রনিক ইলনেস যারা যারা সাফার করছে, ওদের ক্ষেত্রে রিস্কটা তো ডেফিনেটলি বেশি। তাদের অ্যাডভাইস হচ্ছে, এক নম্বর এই যে প্যানিক করাটা একেবারেই উচিত নয়। প্রথম জিনিস হচ্ছে প্যানিক করাটা একেবারেই উচিত, নোবডি শুড প্যানিক, কারণ প্যানিক করাটা উচিত না, নাম্বার ওয়ান। নাম্বার টু, মাঝখানে একটা সময় ছিল যখন কোভিড পজিটিভ হলে পরে একটা ট্রান্সফার করা হতো একটা কোভিড কেয়ার সেন্টারে। তো অনেকের মনে একটা ভয় ছিল যে কোভিড কেয়ার সেন্টারে কেমন হবে থাকার ব্যবস্থা, আর কজনের সাথে থাকতে হবে, সেখানে কি অবস্থায় থাকবো, বাড়ির লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে না, তো একটা মনে ভীতি ছিল। তো বলতে চাইতো না যে অসুস্থ হয়েছে বা এটা। এখন সেই অসুবিধাটা নেই। এখন আপনার যদি বাড়িতে আইসোলেটেড থাকবার মতো সুযোগ থাকে, আলাদা ঘর থাকে, ওয়েল ভেন্টিলেটেড, একটা আলাদা বাথরুমের ফ্যাসিলিটি থাকে, আপনি বাড়িতে আইসোলেশনে থাকতে পারেন। সুতরাং যে কারোর ক্ষেত্রে, বিশেষত বয়স্ক বা পিপল উইথ কোমরবিডিটি যেটাকে আমরা বলি, তাদের ক্ষেত্রে রোগের বিন্দুমাত্র উপসর্গ থাকলেও হি অর শি শুড কন্ট্যাক্ট দ্য নিয়ারেস্ট হেলথ সেন্টার। একেবারে হাতের কাছে যে স্বাস্থ্য পরিষেবা ওনার উপলব্ধ আছে, তার সাথে যোগাযোগ করাটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ ইন দ্য মেজারমেন্ট ম্যানেজমেন্ট অফ কোভিড। তাতে কি হয়, দ্য ডিজিজ গেটস আইডেন্টিফাইড এট আ ভেরি আর্লি স্টেজ। ভাইরাসটা খুব আর্লি স্টেজে পড়ার সম্ভাবনা আছে, আইদার থ্রু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট অথবা আরটি-পিসিআর। আর্লি স্টেজেস অফ দ্য ডিজিজে যদি এই টেস্ট দুটো করা হয়, দুটো টেস্টেই পজিটিভ আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, রাদার দেন when it is done 5 or 7 days later. এবারে রোগীর অবস্থা বুঝে, ইফ হি ইজ বিং গিভেন ট্রিটমেন্ট এট আ ভেরি আর্লি স্টেজ, যদিও এখনো কোনো প্রুভেন ট্রিটমেন্ট নেই, অল ট্রিটমেন্টস দ্যাট আর বিং গিভেন টিল নাও, এখন অব্দি যা যা চিকিৎসা এতে দেওয়া হচ্ছে সবকটাই দুটো, তিনটে, চারটে বা কোনোটা একটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের বেসিসেই দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে যাই ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে, ফিজিবল আছে, সেটা যদি খুব আর্লি স্টেজে ব্যবহার করা হয়, তাহলে দ্য চান্সেস কি ডিজিজটা আরো অ্যাডভান্স স্টেজে যাবে বা কমপ্লিকেশনস হবে রিমেইন মাচ লেস। কমপ্লিকেশনের সম্ভাবনাটা অনেক কম থাকে। So the advice to the elderly people is, of course, number one is prevention, extreme care about self hygiene, নিজস্ব পরিচ্ছন্নতা, দৈহিক দূরত্ব এবং অন্যান্য সমস্ত রকম হাইজিনিক মেজার্স অ্যাডপ্ট করা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত, প্যানিক না করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তৃতীয়ত, উপসর্গ সবাই জানে এখন কি কি উপসর্গ আছে কোভিডের, সেই সমস্ত উপসর্গ বিন্দু মাত্র যদি দেখা দেয়, তাহলে সাথে সাথে স্বাস্থ্য পরিষেবা শরণাপন্ন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মিডল এজের কথাটা যদি ভাবি, মিডল এজের বা যাদের একটু সাহস বেশি রয়েছে, তারা অনেকে হয়তো অসুস্থ হচ্ছেন, কিন্তু কোনো একটা কারণে, আমি সবাই বলছি না, একটা ক্ষুদ্র অংশই হবেন, বিষয়টাকে চেপে যাচ্ছেন। এই জিনিসটা কতটা ঘাতক? এইটা ক্ষুদ্র অংশের মানুষ নয়, এটা একটা বৃহৎ অংশের মানুষ এখন এই জিনিসটা করছে। এটা বৃহৎ অংশের মানুষ এই জিনিসটা করছে, এবং কেন করছে সেইটা বোঝা খুব মুশকিল হচ্ছে। এইটা না হলেই বরং ভালো হতো। কারণ আমি বারবার বলি যে এখন হোম আইসোলেশনের ফ্যাসিলিটি আছে, আপনি আপনার বাড়িতে থাকতে পারেন, আপনার বাড়িতে আপনি চিকিৎসা করতে পারেন, এবং রাজ্য সরকারের নিয়মাবলী অনুযায়ী আপনি বাড়িতে যদি 10 দিন আইসোলেশন মেনটেন করেন, তাহলে আপনার দ্বিতীয়বার আর টেস্টও দরকার হয় না, ইউ ক্যান গো ফ্রি। কারণ এটা ধরে নেওয়া হয় যে উপসর্গ ডেভেলপ করবার 10 দিন পরে ভাইরাস হয়তো আপনার শরীরে থেকে যায়, কিন্তু তার থেকে ইনফেকশন হওয়ার চান্সেস অনেক কমে যায়। এবারে কি হয়, যদি আপনার একটা কোভিড ইনফেকশন হয় এবং আপনি সেটা চেপে যান, তাহলে
আপনি জানেন হয়তো আপনার ইনফেকশন হয়েছে, আপনার আশেপাশে 5টা মানুষ জানে না যে আপনার ইনফেকশন আছে, তো আপনার থেকে যে নেসেসারি ডিস্টেন্সিং দরকার বা যেই দূরত্ব বজায় রাখা দরকার, সেটা পাশে আপনার যারা সহকর্মীরা আছেন তারাও করতে পারবেন না, আপনার পরিবারের লোকজনও করতে পারবে না। সুতরাং আমার মনে হয় এই জিনিসটা, দিস ইজ আ ভেরি রং প্র্যাকটিস, এটা অত্যন্ত ভুল একটা অভ্যাস তৈরি হচ্ছে। ভয় না পাওয়াটা যেমন জরুরি, তেমনি ইনফেকশন বা সিমটমস ডেভেলপ করবার পরে অ্যাট দি আর্লিয়েস্ট মেডিকেল কেয়ার সিক করাটাও ততটাই জরুরি। আমি যেহেতু সুযোগ হয়েছে আরেকটা জিনিস আপনার থেকে একটু বুঝে নিতে চাইবো, যারা অ্যাসিম্পটোমেটিক রয়েছেন বা যারা হোম আইসোলেশনে রয়েছেন, তার পরিবারের ধরুন একজন সদস্যই কেউ হলেন এরকম, তার পরিবারের বাকি সদস্যদের জন্য কি বলবেন, তাদের কিভাবে চলা উচিত এই কটা দিন? দেখুন, আইডিয়ালি জাস্ট টু বি কাস্টমাইজড, মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তবে আহ, আপনার আগে দেখে নিতে হবে আপনার ফ্যামিলি স্ট্রাকচারটা কিরকম আছে। আপনার ফ্যামিলিতে যদি বয়স্ক লোক থাকে তাহলে খুব স্ট্রিক্ট আইসোলেশন মেনটেন করতে হবে অন বোথ সাইডস, আপনিও আইসোলেটেড থাকবেন, যারা বয়স্করা আছেন তারাও আইসোলেটেড থাকবেন। প্রেফারেবলি যদি অন্য কোথাও তাদেরকে শিফট করা যায় সেটাও ভালো, 1 নম্বর। 2 নম্বর, যিনি কেয়ারটেকার আছেন পেশেন্টের, হি অর শি, যদি যদি ফিমেল বা মেল কেয়ারটেকার যেই হয়ে থাকে, তার নিজস্ব হাইজিন মেনটেন করাটা ইজ ভেরি এসেন্সিয়াল। গ্লাভস, মাস্ক টু বি ইউজড এট অল টাইমস। যখনই করোনা পেশেন্টের চিকিৎসা বা কেয়ার গিভ করবার জন্য সে তার রুমে যাবে, তখন ভালো রকম রেসপিরেটর এবং মাস্কের ব্যবহার আবশ্যক। যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা, সেটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যে ওয়েস্টটা জেনারেট হচ্ছে ফ্রম কোভিড পেশেন্ট, যেমন যে পেশেন্ট যে খাওয়াটা খাচ্ছে, তার যে থালা বাসন যেটা হচ্ছে, সেটা প্রেফারেবলি সে নিজে ধুলেই ভালো, বা কেয়ারটেকার যদি ধোয় সেটা, তাহলে গ্লাভস পরে অবশ্যই যেন ধোয়। যে ওয়েস্টটা জেনারেট হচ্ছে, যেটা ডাস্টবিনে ফেলা হচ্ছে, সেটা যেন জেনারেল ডাস্টবিন এবং জেনারেল মিউনিসিপ্যালিটি ওয়েস্টে না দেওয়া হয়। প্রেফারেবল 1% হাইপোক্লোরাইড সলিউশনে অ্যাটলিস্ট 0.5% হাইপোক্লোরাইড সলিউশন, মানে যেটা ব্লিচিং পাউডার জলে গুলে যে সলিউশন তৈরি করা যায়, সেটা দিয়ে ট্রিটমেন্ট করে অ্যাটলিস্ট 72 আওয়ার্স রেখে দিয়ে তারপরে ডিসপোজাল করুক। এবং যে রুমটাতে থাকবে সেটা যেন ওয়েল ভেন্টিলেটেড থাকে, হাওয়া বাতাস আলো যাতে তার মধ্যে আহ, সঠিকভাবে চলাফেরা করে। এবং যে বাথরুম আছে সেটা যেন অবশ্যই একটা আলাদা বাথরুম মেনটেন করে। তো এই সমস্ত গাইডলাইন আছে, এই সমস্ত গাইডলাইন মেনটেন করাটা বা ম্যানেজ করাটা খুব একটা বেশি কঠিন। হুম, হুম, আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই সমস্ত জিনিস রিঅ্যাক্টিভ ভাবে এই সমস্ত মেজার না নিয়ে একটু প্রোঅ্যাক্টিভ ভাবে মেজার নেওয়া বোধহয় বর্তমান দিনে আরো বেশি আবশ্যক হয়ে গেছে। মানে এই যে আজকে আমার উপসর্গ ডেভেলপ করলো, টেস্ট করালাম, কোভিড পজিটিভ হলো, এলো রিপোর্ট, তারপর আমি বাড়িতে তড়ি ঘড়ি ছুটে গিয়ে আইসোলেশন ক্রিয়েট করতে করতে কিন্তু আমি ইনফেকশনটা ছড়িয়ে দেবো। হুম। তো ইট ইজ প্রেফারেবল যে যারাই এমন সেক্টরে কাজ করছে যেখানে লোক সংস্পর্শটা একটু বেশি, যেখানে কোভিড হওয়ার সম্ভাবনা বেশি, তাদের আগে থেকেই বাড়িতে একটা আলাদা রুম এবং একটা আলাদা বাথরুম আইসোলেট করে রাখা, এবং সেখানে সমস্ত রকম ফ্যাসিলিটি, খাওয়ার জলের ফ্যাসিলিটি, আলো বাতাস, খাট বিছানা যা আছে, সমস্ত ফ্যাসিলিটি রেডি করে রাখাটা ইজ আ ভেরি গুড আইডিয়া এট দিস স্টেজ অফ দ্য প্যান্ডেমিক। আমি এই জায়গাটায় আরেকটা জিনিস যেহেতু বলছেন আমি জেনে নিতে চাইবো, অনেকের বাড়িতে হয়তো এরকম ধরনের ব্যবস্থা নেই, তারা হয়তো এফেক্টেড হলেন না, কিন্তু কর্মসূত্রে তাদের বাইরে যেতে হচ্ছে, তাদের প্রত্যেক দিনই কাজ করতে হচ্ছে, এই সমস্ত লোকগুলোকে কি পরামর্শ দেবেন তাদের জীবনযাত্রা? এটা না করাটাই ভালো, এটা করা মানে বাকি আর 5 জনকে বিপদে ফেলা। যদি বাড়িতে আইসোলেশনের ফ্যাসিলিটি না থাকে, তাহলে কষ্ট করে ওই 10টা 12টা দিন কোভিড কেয়ার সেন্টার, কোনো একটা না, কোভিড আমি কেয়ার সেন্টারে। আমি আমি আক্রান্তের কথা বলছি না। কোনো একটা নর্মাল ফ্যামিলি, সে কাজ করতে তার কর্মসূত্রে তাকে বাইরে যেতে হচ্ছে প্রত্যেক দিন, উনি না চাইলেও ওনাকে যেতে হচ্ছে, ধরুন একজন বা দুজন সদস্য বাড়ির, তাদের বাইরে যেতে হচ্ছে, বাড়িতেও এরকম আলাদা কোনো বন্দোবস্ত নেই, হয়তো একান্নবর্তী পরিবার রয়েছেন, একটাই তার বাথরুম রয়েছে, তাদের জন্য কি সেফটি গাইডলাইন্স আপনি পরামর্শ দেবেন? দেখুন, ওই রকম প্রিএমটিভ সেফটি গাইডলাইন্স তো কিছু নেই। হুম, যদি পরিবারের কোনো একজন বাবার তার যদি বাইরে যেতেই হয়, হুম। সেই ক্ষেত্রে কেউ যদি মনে করে অ্যাজ আ সেফটি মেজার সে আলাদা থাকবে কিছুদিন, থাকতে পারে, দেন প্রশ্ন উঠবে যে কদিন সে আলাদা থাকবে, এটাই 1 মাস 2 বলছিলাম, মাস হ্যাঁ, যদি হ্যাঁ। পারে তাহলে তো ডেফিনেটলি ভালো, হুম, ডেফিনেটলি ভালো। হুম। কিন্তু প্র্যাকটিক্যাল গ্রাউন্ডসে এটা সম্ভব হয় না। কমই এটা সম্ভব হুম। হয়।
আরেকটা বিষয় যেটা আমি জানবো, যাদের ধরুন বেশ কিছু পুরনো ডিজিজ যাদের রয়েছে, আপনারা বারবার যেটা বলছেন যে এই ডিজিজগুলো কন্ট্রোলে থাকাটা দরকার, এই মুহূর্তে আরেকটা অংশ কিন্তু এরকম আছেন যারা চিকিৎসকের কাছে যেতেই চাইছেন না। তারা ভাবছেন যে চিকিৎসকের কাছে যাব, আবার সেখান থেকে না সংক্রমণ নিয়ে আসি। এক্ষেত্রে তাদের যে কন্ট্রোলের থাকার বিষয়টা, সেটাও কিন্তু নিয়ম মতো তারা করতে পারছেন না, হয়তো কোথাও গ্যাপিং হচ্ছে। এইটা এটা খুব একটা খুব সঠিক কথা আপনি বলেছেন। যাদের রেগুলার ফলো আপ যেগুলি হয় সেগুলি এখন আর করা সম্ভব হয়ে উঠছে না। তবে এদের জন্য আমাদের অ্যাডভাইস হচ্ছে যে যতটা সম্ভব হোম মনিটরিং অফ প্যারামিটার্স করা, এবং এখন যেহেতু সোশ্যাল মিডিয়া সাইটস আছে, সহজে হোয়াটসঅ্যাপ এ কমিউনিকেট করা যায়। আমার মনে হয় প্রত্যেক রোগী তার নিজস্ব ডাক্তারবাবুদের সাথে কথা বলে সেরকম একটা ব্যবস্থা করে রাখা বোধহয় এখনের দিনের জন্য খুব একটা এফেক্টিভ ওয়ে অফ ফলো আপ। যেমন ধরুন, যদি একজন ডায়াবেটিক পেশেন্ট থাকেন, তাহলে ওই যেটা হতো প্রত্যেক মাসে একবার ফাস্টিং বা বিপি সুগারটা করে দেখা হলো, যেটা আমরা বলি বা হোম মনিটরিং অফ ব্লাড, সেইটা করে মানে নিজে ওই ফিঙ্গার প্রিক মেথডে ব্লাড সুগার টেস্টিং করে চার্ট মেনটেন করুক, এবং সেটা হোয়াটসঅ্যাপে একটা ছবি তুলে ডাক্তারবাবুকে পাঠাক, কনসালটেশন করুক। দ্যাট ইজ আ গুড অপশন। লাইকওয়াইজ যারা হাইপারটেনশনের পেশেন্ট আছে, তারা বাড়িতে দের আর ইনস্ট্রুমেন্টস এখন খুব সহজে সহজলভ্য, ব্লাড প্রেশার চেকিং ইনস্ট্রুমেন্টস, সেগুলি কিনে ব্লাড প্রেশার মেপে ব্লাড প্রেশারটা চার্টিং করে ডাক্তারবাবুর সাথে দেখা করুন। যাদের রেগুলার ব্লাড প্যারামিটার্স মনিটর করতে হয়, তারা ব্লাড প্যারামিটার্স ল্যাবে মনিটর করে সেটা ছবি পাঠিয়ে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। সেটা ওভার দি ফোন বা অনলাইন কনসালটেশনের ফ্যাসিলিটি আছে, সেটা অ্যাভেল করা জরুরি। কিন্তু যদি মনে হয় শারীরিক অসুবিধা আছে, তাহলে আমার মনে হয় দ্যাট অলওয়েজ বি গিভেন গ্রেটার প্রায়োরিটি দেন দ্য ফিয়ার অফ করোনা। শারীরিক অসুবিধা সবসময় করোনার ভয় থেকে তার বেশি প্রাধান্য দেওয়া দরকার বিফোর ইট ইজ টু লেট। আমি আরেকটা জিনিস যেটা জানবো, মেন্টাল স্ট্রেস গুলো বাড়ছে, কিছু একটা অংশের মানুষের মধ্যে কিন্তু একটা হতাশা কাজ করছে এই জিনিসটা নিয়ে। ভয় তো কাজ করছেই, হতাশাটাও কাজ করছে, মেন্টাল স্ট্রেস গুলো প্রত্যেক দিন বাড়ছে। কি পরামর্শ দেবেন? মেন্টাল স্ট্রেস বাড়াটা খুব স্বাভাবিক। একটা বড় অংশের মানুষ তার যে রেগুলার লাইফস্টাইল, সেটা সিভিয়ারলি ডিস্টার্ব হয়েছে। কারোর আয় বন্ধ হয়ে গেছে, কারোর আয় একেবারে কমে গেছে। এই অবস্থায় মেন্টাল স্ট্রেস হওয়াটা খুব স্বাভাবিক। আমার পরামর্শ হচ্ছে যতটা সম্ভব চেয়ারফুল থাকাটা দরকার। যদি মনে হয় চেয়ারফুল থাকা যথেষ্ট পরিমাণে সম্ভব হচ্ছে না, তাহলে অবভিয়াসলি দে শুড কনসাল্ট সাইকিয়াট্রিস্ট ফর আ কাউন্সেলিং সেশন অর আ মোটিভেশনাল স্পিকার, যারা একটু হয়তো গাইড করতে পারবে টু কাম আউট অফ দিস সিচুয়েশন। হবিস পারসুট ইত্যাদি পুরনো হয়ে গেছে। এখন আর 4 মাস চলে গেছে, লকডাউন শেষ হয়ে গেছে, এখন আর কেউ হবির চিন্তা করে না। এখন সবাই সবাই ভাতে যাচ্ছে। এটা একটা সত্যি কথা। এটা এখন মানুষের লাইফস্টাইল এবং ডেইলি লাইফ খুব বাজেভাবে হ্যাম্পার্ড হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে, যতটাই হ্যাম্পার্ড হোক, এটা বুঝতে হবে যে দিস ইজ আ টেম্পোরারি ফেজ। হতে পারে 2 মাস, হতে পারে 4 মাস, কিন্তু এইটা চলে যাবে। এতটা সময় যখন কষ্টটা সহ্য করা হয়েছে, আর 2-4 মাস বোধহয় সহ্য করে নিলেই বোধহয় ভালো। তারপরেও যদি মনে হয় অসুবিধা হচ্ছে, ডিপ্রেশন এত বেশি হয়ে যাচ্ছে যে কোনোভাবেই নর্মালি লাইফ লিড করা সম্ভব হচ্ছে না, দেন মাই অ্যাডভাইস ইজ অলওয়েজ টেক আ কাউন্সিলিং ফ্রম আ সাইকিয়াট্রিস্ট, এবং সেটা অনলাইন খুব সহজে করা যায়। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আবার যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে করোনার ঊর্ধ্ব গতি, এই ঊর্ধ্ব গতিটাকে মাথায় রেখে এখন আপনার তরফ থেকে কি সাজেশন দেবেন যারা যারা দেখছেন এই অনুষ্ঠান? দেখুন, আমার যেটা সাজেশন বলবো না, এটা আমার অনুরোধ আপনাদের চ্যানেলের মাধ্যমে। একরকম আমি বলবো অনুরোধ রাজ্যবাসীকে, যে আপনাদের সামনে একমাত্র চ্যালেঞ্জ কিন্তু এখন করোনা না। আপনাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে করোনা পরিস্থিতিতে আসন্ন উৎসবের মরশুম। আমাদের আর 1 মাস 1.5 মাসের মধ্যে আমাদের একটা উৎসবের মরশুম শুরু হয়ে যাবে, এবং এখন যে সংক্রমণের হার আছে, সেইটা যদি ওই 1-1.5 মাস অব্দি বজায় থাকে, তাহলে উৎসবের মরশুমে সেটা কত গুণ তার মাল্টিপ্লিকেশন হবে, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। এই অবস্থায় আমার সবচেয়ে বড় সাজেশন ইজ দ্যাট এভরি ম্যান ফর হিমসেলফ। প্রত্যেকটা মানুষকে তার নিজস্ব সেফটি নিজে দেখতে হবে।
কি হলো যদি একটা দুর্গাপূজায় আমরা মার্কেটিং করলাম না, একটা দুর্গাপূজায় আমরা শপিং করলাম না, বা 4 বারের জায়গায় 1 বারে দোকানে গেলাম, ঘন্টার জায়গায় আধ ঘন্টা সময় কাটলাম বাজারে, একটা বছরের জন্য যদি এই স্যাক্রিফাইসটা করা যায়, তাহলে বোধহয় পরিবার, সমাজ এবং রাজ্যের জন্য সার্বিকভাবে ব্যাপারটা অনেক বেশি আহ, ভালো হবে, নিরাপদ, এবং আমাদের যে অলরেডি যে রেট অফ ট্রান্সমিশন নিয়ে আমরা ফাইট করছি, যে রেট অফ ইনফেকশন নিয়ে আমরা ফাইট করছি, সেই লড়াইটা আরো বেশি কঠিন হওয়া থেকে বোধহয় বিরত থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে যেটা আলোচনায় ছিলেন ডক্টর অর্কদীপ চৌধুরী, এবং বেসিক যে বিষয়গুলো, সাধারণ মানুষের যে বেসিক বিষয়গুলো, যে প্রশ্নগুলো মনের মধ্যে উঁকি ঝুঁকি দেয়, চেষ্টা করেছি আমরা তার উত্তরগুলো ডক্টর বাবুর থেকে নেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন আপনারা, আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। এখনকার মতো এই অনুষ্ঠান এ পর্যন্তই। নমস্কার।